হ্যালো, ওয়েলকাম টু স্মার্ট ক্লাস। আজকের ভিডিওতে আমরা পড়ব প্রিসিভ রাইটিং। প্রিসিভ রাইটিং নিয়ে এর আগেও ক্লাস করিয়েছি। শুধুমাত্র প্রিসিভ রাইটিং নয়, প্রিসিভ রাইটিংয়ের পাশাপাশি রিপোর্ট রাইটিং এবং ট্রান্সলেশন এবং ইংলিশ গ্রামার ভোকাবুলারি, যেগুলো পিএসসি ক্লার্কশিপ এবং আইসিডিএস মেন্সের জন্য, পিএসসি ক্লার্কশিপ মেন্স এবং আইসিডিএস ক্লার্কশিপ মেন্স এছাড়াও বিভিন্ন রকমের কম্পিটিটিভ এক্সাম যেখানে ডেসক্রিপটিভ ইংলিশ খুব ইম্পর্টেন্ট পোর্শন, ডেসক্রিপটিভ ইংলিশতে কোয়েশ্চেন আসবে, তার জন্য আমি ক্লাসগুলো করিয়েছি, তাতে সকলের সুবিধা হয়। তো আজকে আরও পড়বো প্রিসিভ রাইটিং, কারণ আরও নতুন কতগুলো এক্সাম্পল দেখে নেবো, কতগুলো এক্সারসাইজ। এবং আজকেও ঠিক একইভাবে কোনো রেডিমেড প্রিসিভ রাইটিং না, বরং আমি দেখিয়ে দেবো কীভাবে লিখতে হবে, বুঝিয়ে দেবো কীভাবে লিখতে হবে, যাতে করে কোনো সমস্যা না হয় প্রিসিভ রাইটিং লেখার সময়, কেননা পরীক্ষাতে তো কোনো কমন আসবে না। তার জন্য আমি আজকের ভিডিওতে পুরো ব্যাপারটা ক্লিয়ার করে দেবো। এবং যারা আগের ভিডিওগুলো দেখেন তাদের বলবো আগের ভিডিওগুলো দেখে নিতে, যেখানে শুধুমাত্র প্রিসিভ রাইটিং না, তার পাশে রিপোর্ট রাইটিং এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর রিপোর্ট রাইটিং, নতুন নতুন পয়েন্ট, নতুন নতুন টপিকের ওপর রিপোর্ট রাইটিং লেখানো আছে। এবং ভবিষ্যতে আরও রিপোর্ট রাইটিং, ট্রান্সলেশন এবং প্রিসিভ রাইটিং নিয়ে আসবো। তো আজকে দেখে নেব প্রিসিভ রাইটিং। তো প্রিসিভ রাইটিং হচ্ছে সামারি রাইটিং। প্রিসিভ রাইটিং হচ্ছে যে জিস্ট, অর্থাৎ সার সংক্ষেপ। একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজের যেটা মর্মার্থ বা মূল যে অর্থ সেটাকে আমাকে লিখতে হবে, এবং তার 1/3 মানে যে ওয়ার্ড সংখ্যা থাকবে, যদি 100 ওয়ার্ড থাকে তাহলে আমি 30 থেকে 35টা ওয়ার্ড লিখবো। ঠিক আছে, তো এখানে দেখো যে প্যাসেজটা আছে সেটা 134টা ওয়ার্ডে আছে। তাহলে প্রিসিভ রাইটিংটা একবার এই এক্সারসাইজটা একবার পড়ে নেবো, তারপরে লিখবো প্রিসিভ রাইটিং। কিন্তু তার আগে বলে রাখি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, এবং কোনো প্রশ্ন মতামত থাকলে কমেন্টে জানাবে, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের বলবো সাবস্ক্রাইব করে দিতে, যাতে পরের ভিডিওগুলো মিস না হয়ে যায়। তো চলো তাহলে দেখে নেওয়া যাক আজকে প্রিসিভ রাইটিং তার এক্সারসাইজ। দেখো, প্রথমে বলেছি উই শুড ফেস ফ্যাক্টস অ্যাজ দে এক্সিস্ট, উই আর মাল্টিলিঙ্গুয়াল, ইট ইজ ট্রু, অ্যান্ড এ ভেরি পুয়ার কান্ট্রি ট্রু, দ্য ফিয়ার অফ getting employment or not getting employment springs out of the poverty of ours. But once we took courage in both our hands and began to work, poverty would vanish, and then those languages would function as magnificent vehicles of expression for the rich variety of cultural patterns and modes of living and the thought that we have developed. A regional language as the medium of instruction can facilitate the process of education. It helps the child to learn with ease and interest, but if it is thrust on an unwilling minority, it can vitiate the very process of education. So it is supposed to help and would create difficulties of a socio-political nature. অর্থাৎ এখানে যেটা বলতে চাইলো যে আমাদের দেশ মাল্টিলিঙ্গুয়াল দেশ, এবং এখানে ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বিভিন্ন মানুষ বিভিন্ন ভাষায় কথা বলে, কিন্তু এই ল্যাঙ্গুয়েজটাই আমাদের একটা ভেহিকেল হতে পারে। কীরকম ভেহিকেল না, ভেহিকেল অফ এক্সপ্রেশন। দেখো এখানে বলেছে ম্যাগনিফিসেন্ট ভেহিকেল অফ এক্সপ্রেশন, অর্থাৎ রিচ ভ্যারাইটি অফ কালচার প্যাটার্ন, আমাদের সংস্কৃতি, আমাদের শিক্ষা, সেগুলোকে রিফ্লেক্ট করবে, অর্থাৎ সেগুলোকে প্রকাশ করবে কি না আমাদের ল্যাঙ্গুয়েজ। এবং একটা রিজিনাল ল্যাঙ্গুয়েজ, তারপরে বলেছে রিজিনাল ল্যাঙ্গুয়েজ অ্যাজ দ্য মিডিয়াম ইনস্ট্রাকশন ক্যান ফ্যাসিলিটেট দ্য প্রসেস অফ এডুকেশন, অর্থাৎ রিজিনাল ল্যাঙ্গুয়েজ কী করতে পারে, মানে এডুকেশন যে প্রসেসটাকে আরও সহজতর করে দিতে পারে, এবং ইট হেল্পস দ্য চাইল্ড টু লার্ন উইথ ইজ, সহজে তাকে শিক্ষা দিতে পারবে। অ্যান্ড ইফ ইট ইজ থ্রাস্ট, কিন্তু যদি ল্যাঙ্গুয়েজটা কারোর উপর জোর করে চাপিয়ে দেওয়া হয় তাহলে কী হবে, ইট ক্যান ফিট দ্য ভেরি প্রসেস অফ এডুকেশন, তাহলে কিন্তু ইট ক্যান চোক, ইট ক্যান প্রিভেন্ট দ্য ভেরি প্রসেস অফ এডুকেশন, অর্থাৎ এডুকেশন যে প্রসেস সেটাকে কিন্তু রোধ করে দিতে পারে। সো ইট ইজ সাপোজ টু হেল্প অ্যান্ড উড ক্রিয়েট ডিফিকাল্টিস অফ এ সোশিও পলিটিক্যাল নেচার। তখন কী হবে না, একটা সমস্যা দেখা দেবে এডুকেশনের স্তরে। ঠিক আছে, তো এখানে আমি পয়েন্টগুলোকে ভাগ করে নিয়েছি, 4টে পয়েন্টে ভেঙে নিয়েছি। দেখো, প্রথমে মাল্টিলিঙ্গুয়াল কথা বলেছে, তারপর বলেছে পুয়ার কান্ট্রি, তারপর বলেছে ল্যাঙ্গুয়েজ একটা অ্যাসেট হতে পারে, সম্পদ হতে পারে, এবং রিজিওনাল ল্যাঙ্গুয়েজ সেটা কী করে না একটা শিশুকে শিক্ষা দিতে পারে। ল্যাঙ্গুয়েজ যদি ফোর্স করা হয় তাহলে এডুকেশনটা বিঘ্নিত হয় বা এডুকেশনটা সীমিত হয়ে যায়, সেটা সবার কাছে পৌঁছায় না। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে আমাদের দেশ যদিও গরিব তাও অনেক ল্যাঙ্গুয়েজ আছে, কিন্তু তার আগে একটা টাইটেল দিয়ে দেবে। টাইটেলটা এরকম দিতে পারবে যে ল্যাঙ্গুয়েজ আ গ্রেট অ্যাসেট, এরকম দেওয়া যেতে পারে যে ল্যাঙ্গুয়েজ আ গ্রেট অ্যাসেট। তাহলে প্রথম সেন্টেন্সটা আমরা লিখতে পারি যে আমাদের দেশ যদিও গরিব তাও অনেক ল্যাঙ্গুয়েজ আছে। তাহলে আওয়ার কান্ট্রি, ওকে, সো আওয়ার কান্ট্রি দো পুয়ার, যদিও গরিব, ইয়েট হ্যাজ মেনি ল্যাঙ্গুয়েজেস, তাও অনেক ভাষা আছে, ফুল স্টপ। এরপরে এখানে দেখো একটা কথা বলেছে যে আমাদের যদি মানে বাট ওয়ান্স উই টুক কারেজ ইন বোথ আওয়ার হ্যান্ডস অ্যান্ড আপন বিগ্যান টু ওয়ার্ক, যদি আমরা কাজ করি বা আমাদের এফোর্ট দিই, ডেডিকেশন দিই, তাহলে কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজগুলোই আমাদের একটা সম্পদ হয়ে দাঁড়াবে। তাহলে এফোর্ট আর ডেডিকেশনের সঙ্গে যদি আমরা, তাহলে উইথ এফোর্ট অ্যান্ড ডেডিকেশন,
এফোর্ট আর ডেডিকেশনের সাথে ইফ উই আর এবল, কি করতে পারি আমরা, ইফ উই আর এবল টু ওয়াইপ আউট, দারিদ্রতা যদি সরাতে পারি, তখন বলেছে পোভার্টি উড ভ্যানিশ, তাহলে ওয়াইপ আউট পোভার্টি, তখন কি হবে, দেন এই ল্যাঙ্গুয়েজগুলোই, দেন দিস ল্যাঙ্গুয়েজেস উইল বিকাম আ গ্রেট অ্যাসেট, তখন এই ল্যাঙ্গুয়েজগুলোই হয়ে দাঁড়াবে সম্পদ। সো দিস ল্যাঙ্গুয়েজেস উইল বিকাম আ গ্রেট অ্যাসেট। ঠিক আছে, এরপর এখানে রিজিওনাল ল্যাঙ্গুয়েজের কথা বলেছে, এখানে পয়েন্টে থাকলে লিখেছি রিজিওনাল ল্যাঙ্গুয়েজ ক্যান এনাবল দ্য চাইল্ড টু লার্ন, তাহলে একইভাবে আমরা লিখবো রিজিওনাল ল্যাঙ্গুয়েজ ক্যান হেল্প করবে দ্য চাইল্ড, শিশুকে, ইন পিকিং আপ থিংস ইজিলি, সহজেই সেই জিনিসগুলো বুঝতে পারবে, ইন পিকিং আপ থিংস ইজিলি, সহজেই সে বুঝতে পারে, এবং এই সেন্টেন্সটা লিখতে পারে যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ ক্যান এনাবল দ্য চাইল্ড টু লার্ন। এরপরে লিখবো যে যদি ল্যাঙ্গুয়েজটা চাপিয়ে দেওয়া হয়, তাহলে যখন ল্যাঙ্গুয়েজটা চাপিয়ে দেওয়া হয় একমাত্র তখনই এটা এডুকেশনের প্রসেসটাকে থামিয়ে দিতে পারে। তাহলে ইট ইজ অনলি হোয়েন ল্যাঙ্গুয়েজ ইজ ফোর্সড আপন, ল্যাঙ্গুয়েজ ইজ ফোর্স মানে জোর করে চাপিয়ে দেওয়া, ইজ ফোর্সড আপন পিপল, যখন মানুষের উপর জোর করে চাপিয়ে দেওয়া, তখন কি হতে পারে, দ্যাট ইট চোকস, এখানে কমাতে দরকার নেই, দ্যাট ইট চোকস, এটা চোখ করবে মানে এটাকে থামিয়ে দেবে, দ্যাট ইট চোকস দ্য ভেরি প্রসেস অফ এডুকেশন, ঠিক আছে। চারটে পয়েন্ট আমি এখান থেকে বার করেছিলাম, এই চারটে পয়েন্ট আমি এখানে লিখলাম, এবং এটা হবে খুব জোর 50টা ওয়ার্ডের মধ্যে হবে, 55 থেকে 58 ওয়ার্ডের মধ্যে হবে। ঠিক আছে, তো এখানে ছিল 134 ওয়ার্ডস, সেখানে আমি এটা 55 ওয়ার্ডসের মধ্যে লিখলাম, এবং এখানে আমি সেই মেন পয়েন্টগুলো লিখেছি যেগুলোর উপরে জোর দেওয়া আছে প্যাসেজে। এই প্যাসেজটা পড়লে এবং এই প্যাসেজটা পড়লে খুব পার্থক্য হবে না, কারণ এটাই হচ্ছে মূল বক্তব্য এই প্যাসেজটার, এবং এটাই হচ্ছে এই প্যাসেজটার প্রিসি। ঠিক আছে, তো এটা হলো প্রথম এক্সারসাইজ। এরপর আরেকটা এক্সারসাইজ আছে, দেখে নেব। আবারও বলছি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবে, সো ডোন্ট স্কিপ, পুরো ভিডিওটি দেখো, আশা করি তোমাদের কাজে লাগবে। আচ্ছা, এরপরে চলে যাই পরের এক্সারসাইজে। এটা হচ্ছে পরবর্তী প্যাসেজটা একবার পড়ে নেব, যে ইন দ্য বেদা মানে বেদ, ইন দ্য বেদা উই হ্যাভ অ্যানসিয়েন্ট থটস এক্সপ্রেস ইন অ্যানসিয়েন্ট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ বেদেতে অ্যানসিয়েন্ট থট আছে এবং সেটা কীভাবে এক্সপ্রেস করা আছে, অ্যানসিয়েন্ট ল্যাঙ্গুয়েজ মানে প্রাচীন ভাষায়। সো ইভেন ক্রনোলজিক্যালি মানে হচ্ছে একটা সাল অনুযায়ী বা একটা নির্দিষ্ট ডেট অনুযায়ী পরপর। সো ইভেন ক্রনোলজিক্যালি দ্য বেদা ইজ দ্য ফার্স্ট বুক অফ দ্য আরিয়ান নেশন, আরিয়ান মানে আর্য, সো হচ্ছে ফার্স্ট বুক। সো ইন দ্য হিমস মানে এখানে শ্লোক বা সেই মন্ত্রগুলোর কথা বলা হচ্ছে, ইন দ্য হিমস অফ দ্য বেদা উই সি ম্যান লেফট টু হিমসেলফ টু সলভ দ্য রিডল অফ দ্য ওয়ার্ল্ড, এবং মানুষ জাগতিক যে ধাঁধাগুলোকে সলভ করছে। সো উই সি হিম ক্রলিং অন লাইক এ ক্রিয়েচার অফ দ্য আর্থ উইথ অল দ্য ডিজায়ার্স অ্যান্ড উইকনেস অফ অ্যানিমাল নেচার, মানুষকে আমরা দেখতে পাচ্ছি কি না পৃথিবীর উপরে ক্রল করছে, মানে হামাগুড়ি দিচ্ছে, যেখানে এটা একটা মেটাফোর, হামাগুড়ি দিচ্ছে লাইক এ ক্রিয়েচার, এটা খুব একটা ক্রিয়েচারের মতো, যে কি করছে না, উইথ অল হিজ ডিজায়ার্স অ্যান্ড উইকনেস অফ অ্যানিমাল নেচার, তার মধ্যে আমরা অ্যানিমাল নেচার যে অ্যানিমাল ইনস্টিংক্টগুলো দেখতে পাচ্ছি, এবং সে পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে। সো ফুড, ওয়েলথ অ্যান্ড পাওয়ার, আ লার্জ ফ্যামিলি অ্যান্ড লং লাইফ আর দ্য থিমস অফ ডেলি প্রেয়ার্স, এবং তার মধ্যে মানে ডেলি প্রেয়ারের মধ্যে কী পড়ছে, ফুড, ওয়েলথ, পাওয়ার, এগুলো নিয়ে মানুষ বেঁচে থাকছে, লার্জ ফ্যামিলি, লং লাইফ। বাট হি বিগিনস টু লিফট আপ হিজ আইজ, কিন্তু হঠাৎ করে তার মধ্যে একটা অ্যাওয়েকেনিং হলো। কি হলো, হি স্টেয়ার্স অ্যাট দ্য টেন্ট অফ হেভেন দিকে তাকিয়ে দেখলো, অ্যান্ড আস্কড হু সাপোর্টস ইট, এবং প্রশ্নটা করলো যে কে এটাকে সাপোর্ট করছে। তখন হি ইজ অ্যাওকেন ফ্রম ডার্কনেস অ্যান্ড স্লাম্বার মানে বড় লম্বা ঘুম। সো হি ইজ অ্যাওকেন ফ্রম ডার্কনেস অ্যান্ড স্লাম্বার বাই দ্য লাইট অফ দ্য সান, সূর্যের আলোতে সে নতুন যেন তার জ্ঞান হলো, অ্যান্ড হিম হুম হিজ আইজ ক্যান নট বিহোল্ড, এবং কাকে দেখতে পেলো, মানে তার কার দ্বারা জ্ঞান হলো, যে যাকে দেখতে পায় না, মানে ভগবানের কথা বলা হচ্ছে, গডের কথা বলা হচ্ছে, অ্যান্ড হু সিমস টু গ্র্যান্ট হিম দ্য ডেইলি পিটেন্স অফ হিজ এক্সিস্টেন্স, এবং যার জন্য সে বেঁচে আছে, অ্যান্ড হু সিমস টু গ্র্যান্ট হিম দ্য ডেইলি পিটেন্স মানে খুব অল্প, অ্যান্ড পিটেন্স অফ হিজ এক্সিস্টেন্স মানে তার এই ক্ষুদ্র যে জীবন, সেটা কার দেওয়া, সে ভগবানের দেওয়া, সে অমনিপোটেন্টের দেওয়া। সো হি কলস হিজ লাইফ, হিজ ব্রেথ, হিজ ব্রিলিয়েন্স, এবং সব কিছু কী নামে ডাকতে শুরু করলো, লর্ড অ্যান্ড প্রোটেক্টর, ভগবান হিসেবে রাখতে শুরু করলো, এবং প্রোটেক্টর মানে তাকে যে আগলে রাখছে। সো হি গিভস নেমস টু অল দ্য ওয়ার্ডস, এবং একটা নাম দিতে শুরু করলো, যেমন নেচারের যে বিভিন্ন এলিমেন্টগুলো, যেমন ফায়ারকে বলছে অগ্নি, সানকে বলছে ইন্দ্র, স্টর্মসকে বলছে মারুত, যেটা আমরা বলি মারুত, অ্যান্ড দ্য ডনকে বলছে উষা, ভোরকে উষা বলছে। সো দে অল সিম টু গ্রো ন্যাচুরালি ইন্টু বিংস লাইক হিমসেলফ, গ্রেটার দ্যান হিমসেলফ। প্রথমে ভাবলো যে
তার মধ্যেই বেড়ে উঠছে, কিন্তু তারপর দেখলো যে না, তারা তার থেকেও আরও শক্তিশালী বা তার গ্রেটার দ্যান হিমসেলফ। সো হি ইনভোকস দেম অ্যান্ড হি প্রেজেস অ্যান্ড ওয়ার্শিপস দেম। তারপর সে কী করতে শুরু করলো না, তাদেরকে উপাসনা করতে শুরু করলো, তাদের ভালো মানে তাদেরকে ভক্তি করতে শুরু করলো। হি প্রেজেস অ্যান্ড হি ওয়ার্শিপস দেম। সো বাট স্টিল উইথ অল দিস গডস অ্যারাউন্ড হিম, বিনিথ হিম অ্যান্ড অ্যাভাভ হিম, কিন্তু তাও মানে অ্যারাউন্ড হিম মানে চারপাশে, বিনিথ হিম মানে নিচে, অ্যান্ড অ্যাভাভ মানে উপরে, দ্য আর্লি পোয়েট সিমস ইল অ্যাট ইজ উইথ ইন হিমসেলফ। কিন্তু তাও যে আর্লি পোয়েট মানে যিনি লেখক যিনি বেদ লিখছেন বা যারা আগেকার মুনি ঋষি তাদের কথা বলছে, তো তাও তার মনে হলো যে কোথাও একটা কিছু মিসিং আছে, এবং মানে হি ইজ ফার ফ্রম হ্যাপি, তার এরকম মনে হলো। ঠিক আছে, তো এখানে পুরোটাই বলেছে বেদকে নিয়ে। বেদ হচ্ছে এটাই, তাহলে এখানে আমি মেন পয়েন্টগুলো লিখে রেখেছি। দেখো, ইন বেদা অ্যানসিয়েন্ট থটস, এখানে 224 ওয়ার্ডস আছে। তাহলে এখান থেকে আমাকে 3 দিয়ে ভাগ করলাম আমরা, এখান থেকে 70 থেকে 80 মধ্যে লেখা যাবে, দেখা যাক কতটা ওয়ার্ড লেখা যায়। তো পয়েন্টস আছে এখানে, আমি পয়েন্টসগুলো ভাগ করে নিয়েছি এখান থেকে, মানে একটু একটু করে বার করে নিয়েছি যে পয়েন্টগুলো আমার মনে হয়েছে যেগুলো ইম্পর্টেন্ট বা এগুলোই মেন লাইন। এবার দেখো, ইন বেদা অ্যানসিয়েন্ট থটস এক্সপ্রেসড ইন অ্যানসিয়েন্ট ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে প্রধান লাইন। তারপরে বেদা বিলংস টু পিরিয়ড অফ লাইফ হোয়েন ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিটি হ্যাড বিগান, যখন মানুষের সেই ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিটিটা শুরু হয়েছে তখনই কিন্তু বেদ সেই সময়ের একটা লেখা। সো ম্যান হ্যাজ ডিজায়ার্স অ্যান্ড ওয়েকনেস অফ অ্যানিমাল নেচার, মানুষের মধ্যে ইচ্ছা আছে এবং তার পাশাপাশি কী আছে না, অ্যানিমাল নেচারের যে উইকনেস। ম্যান প্রে টু গড, তারপর ম্যান গডের কাছে প্রে করতে শুরু করলো, কেন না, বিকজ হি থট হিম টু বি দ্য অমনিপোটেন্ট অ্যান্ড পোয়েট ফেল্ট ইল অ্যাট ইজ অ্যাট দ্য টাইম। সেই সময় কিন্তু পোয়েটরা তারা নিজেকে ইল অ্যাট ইজ মানে তারা কমফর্টেবল নয়। সো হি থট দ্যাট পোয়েট থট দ্যাট সামথিং ওয়াজ মিসিং। তাহলে এগুলো হচ্ছে পয়েন্ট। এই পয়েন্টের ভিত্তিতে আমরা এবারে একটা প্রিসিভ রাইটিং লিখবো। ঠিক আছে, তাহলে এখানে আমরা টাইটেল দেবো। টাইটেলটা আমরা এখানে দিতে পারি যে বেদকে নিয়ে বলছে, বেদ হচ্ছে দ্য কোর টেক্সট অফ আরিয়ান সিভিলাইজেশন, আর্য সভ্যতার কোর টেক্সট মানে মেন টেক্সট, এটা টাইটেল দিতে পারি। এরপর আমরা লিখবো, এখানে তাকে বলেছে ইন বেদা অ্যানসিয়েন্ট থটস এক্সপ্রেসড ইন অ্যানসিয়েন্ট ল্যাঙ্গুয়েজ, তার আগে বলেছে কিন্তু বেদা হচ্ছে ফার্স্ট বুক। তাহলে আমরা লিখবো যে বেদাস দ্য ফার্স্ট বুক of the Aryan civilization, সেটা কি প্রকাশ করছে? ইট রিভিলস দ্যাট যে মানুষ তার অলরেডি ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিটি শুরু করে দিয়েছিল। দেখো আমি এখানে পয়েন্টে বলেছিলাম যে বেদা বিলংস টু পিরিয়ড অফ লাইফ when intellectual activity বিগান। তাহলে মানুষ ভাবতে শুরু করছে, মানুষ নিজের মতো জিনিসগুলো বুঝতে শিখছে, তাহলে ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিটিগুলো শুরু হচ্ছে। তাহলে আমি তাই বললাম রিভিলস দ্যাট ম্যান হ্যাড অলরেডি স্টার্টেড হ্যাভিং ইন্টেলেকচুয়াল ইন্টেলেকচুয়াল এক্সারসাইজেস। ঠিক আছে, এরপরে বেদ কিন্তু সেই এজটাকে রিফ্লেক্ট করছে, তাই না? তাহলে আমরা লিখতে পারি যে বেদাস ট্রুলি রিফ্লেক্ট দ্য এজ। এরপরে দেখো পরের পয়েন্টে ছিল ম্যান হ্যাড ডিজায়ার্স অ্যান্ড উইকনেস অফ অ্যানিমাল নেচার। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ম্যান হ্যাড all the desires and weakness of animal nature. ফুল স্টপ। তারপরে মানুষ বুঝতে পারলো, তাহলে হি রিয়েলাইজড, মানুষ কি বুঝতে পারলো না যে তার থেকে আরো সুপিরিয়র কে একজন আছে, দ্যাট দেয়ার ওয়্যার সুপিরিয়র বিইংস, তার থেকেও সুপিরিয়র কেউ একজন আছে দ্যান হিম, তাহলে তার থেকে। এবং সে কী করতে শুরু করলো, এবং যে নেচারের যে বিভিন্ন ফোর্স সেগুলোকে সে স্বীকার করতে শুরু করলো, যেমন তার মধ্যে ফায়ার, তারপর যেগুলো বললাম ডন, লাইট, স্টর্ম, এগুলো। তো সো দ্যান হিম, সুপিরিয়র বিইংস দ্যান হিম অ্যান্ড রিকগনাইজড, এবং সেগুলোকে সে চিনতে পারলো অ্যান্ড রিকগনাইজড ডিফারেন্ট ফোর্সেস। ঠিক আছে, এবং সে এটাও জানতে পারলো যে ভগবানের এক্সিস্টেন্স সম্বন্ধে সে নিশ্চিত হলো। তাহলে সে হি ওয়াজ সার্টেন অফ দ্য এক্সিস্টেন্স অফ গড।
তো মেন টেক্সটে যেগুলো বলেছিল আমি কিন্তু সেই লাইনগুলোকেই মানে সেই আইডিয়াটাকেই লিখছি। সো হি ওয়াজ সার্টেন অফ দ্য এক্সিস্টেন্স অফ গড, এবং আমি কিন্তু ওখান থেকে কোনো লাইন বা ওখান থেকে কোনো শব্দ কিন্তু নিচ্ছি না, এবং এটা যদি করতে পারো তাহলে কিন্তু অবশ্যই ভালো মার্কস আসবে। তাহলে হি ওয়াজ সার্টেন অফ দ্য এক্সিস্টেন্স অফ গড, তারপর লিখবো হি নিউ, সে জানতো, হি নিউ দ্যাট হি হ্যাড টু স্ট্রাগল, যে তাকে স্ট্রাগল করতে হবে তার এক্সিস্টেন্সের জন্য। তাহলে হি নিউ দ্যাট হি হ্যাড টু স্ট্রাগল ফর হিজ এক্সিস্টেন্স, তাকে বেঁচে থাকার জন্য স্ট্রাগল করতে হবে, এটা সে জানলো এবং ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলো। তাহলে অ্যান্ড এখানে ফুল স্টপ না দিয়ে লিখতে পারি যে অ্যান্ড হোপড অ্যান্ড প্রেইড টু গড। অ্যান্ড প্রেইড টু গড, ঠিক আছে। কিন্তু লাস্টের যে লাইনটা ছিল সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে পোয়েট, তখনকার যে পোয়েট তারা কিন্তু কমফর্টেবল ছিল না, তারা মনে করছিল যে সামথিং ওয়াজ মিসিং এবং তারা হ্যাপি নয়। তাহলে এরকম বলতে পারি যে তা সত্ত্বেও, নেভারদালেস, নেভারদালেস মানে হচ্ছে তা সত্ত্বেও, নেভারদালেস দ্য পোয়েট অফ দ্য এজ, সেই সময়ের যারা কবি বা কবি, সেই সময়ের কবি, দ্য পোয়েট অফ দ্য এজ ফেল্ট, তিনি কী অনুভব করলেন, যে সামথিং ওয়াজ মিসিং, যে কিছু একটা মিসিং আছে, দ্যাট সামথিং ওয়াজ মিসিং অ্যান্ড হি ওয়াজ ফার ফ্রম হ্যাপি, তাহলে হ্যাপি নয়, তার জন্য বলেছিল যে ফেল ইল অ্যাট ইজ, অ্যাট ইজ মানে হচ্ছে সে হ্যাপি নয়, ইল অ্যাট ইজ, অ্যাট ইজ মানে তো কমফোর্টেবল, কিন্তু ইল অ্যাট ইজ মানে হচ্ছে সে হ্যাপি নয় বা কমফোর্টেবল নয়। তাহলে এইভাবে আমরা এটার প্রেসি রাইটিংটা লিখলাম এই প্যাসেজটার, ঠিক আছে। এটা একটু বেশি বড় প্যাসেজ ছিল কিন্তু আমরা ছোটো করে লেখার চেষ্টা করেছি। তো এইভাবে মূল পয়েন্টগুলোকে তুলে এনে, মিনিংটা বুঝে তার মূল পয়েন্টগুলোকে তুলে এনে সেটা লিখতে হবে, ঠিক আছে। তো আজকে এই দুটো এক্সারসাইজই, এরপরে আরও নতুন এক্সারসাইজ নিয়ে আসবো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। কোনো জায়গায় কোনো প্রশ্ন মতামত থাকলে, না বুঝতে পারলে সেটা জানাবে কমেন্টে, এবং এরপরে আরও কোন টপিকের ওপরে রাইটিং লেখালে বা কোন টপিকের উপর নতুন ভিডিও আনলে সেটা ভালো হয় সেটাও জানিও অবশ্যই, কেন ইট ইজ ফর অল ইউর লাভ অ্যান্ড ফর অল ইউর সাপোর্ট। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সো স্টে ওয়েল অ্যান্ড স্টে হ্যাপি। যারা এখন সাবস্ক্রাইব করেনি তাদের বলো সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটি লাইক করতে, শেয়ার করতে। সো থ্যাংক ইউ এভরিওয়ান।